যে 1971 সালে যে আমি বিজয় দেখিনি, আমি মনে করি আজকে সে চূড়ান্ত বিজয়টি আমি দেখতে পারলাম। আজকে আমি 1971 সালে স্বাধীনতা দেখিনি বা সে সুযোগ হয়নি আমার, কিন্তু আজকে দেখলাম বাংলাদেশে প্রায় 15 থেকে 14 কোটি মানুষ এখানে গণভবনের সামনে, এবং আমি আজকে আমার সৌভাগ্য হয়েছে গণভবনে যাওয়ার জন্য। তা আমি ছাত্র আন্দোলনের মাধ্যমে হয়তো আজকে আমি গণভবন যেতে পারলাম এবং দেখলাম যে 1971 সালে যে আমি বিজয় দেখিনি, আমি মনে করি আজকে সে চূড়ান্ত বিজয়টি আমি দেখতে পারলাম। এবং মানুষের ভোটের অধিকার, ভাতের অধিকার, যে গণতন্ত্র ছিল না, আজকে আমি মনে করি তার পূর্ণ একটা আমরা ছাত্র আন্দোলনের মাধ্যমে, এবং আমি মনে করি যেসব শহীদ ভাইরা আজকের এই উৎসব দেখতে পারলো না, আমি তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করতেছি। বাংলাদেশে যে পরিস্থিতি চলছে তাতে বাংলাদেশের অর্থনীতি পুরোপুরি ডুবে যাচ্ছে। বাংলাদেশ হতে চলেছে দ্বিতীয় শ্রীলঙ্কা। আন্তর্জাতিক অর্থনীতিতে আরো চাপে পড়তে যাচ্ছে বাংলাদেশ। বাংলাদেশ খেয়েছে রেমিটেন্সে বড় ধাক্কা। কোটা সংস্কার আন্দোলনের জেরে জোর ধাক্কা বাংলাদেশের অর্থনীতিতে। রেমিটেন্স পুরোপুরি শাটডাউন হয়ে গিয়েছে। অবকাঠামোগত যা ক্ষতি হয়েছে তা পূরণ করতে কমপক্ষে 1 বছর সময় লাগবে, এটা বাংলাদেশের অনেক গণমাধ্যম বলছে। বাংলাদেশে যা ক্ষতি হয়েছে সেগুলোর পরিমাণ শুনলে আপনি অবাক হবেন। এখনো পর্যন্ত আন্দোলনের সহিংসতায় বাংলাদেশে ক্ষয়ক্ষতির পরিমাণ 45,000 কোটি টাকা, কেউ বা বলছেন 50,000 কোটি টাকা, আবার কোন অর্থনীতিবিদ বলছেন 80,000 কোটি টাকা। আপনারা এখন বুঝতে পারছেন কোটা আন্দোলনের জোর কত বড় ছিল। বিগত কয়েক বছর ধরে বাংলাদেশের অর্থনীতিতে যা চলছে তা সবার সামনে পরিষ্কার। একের পর এক ধাক্কা খাচ্ছে বাংলাদেশের অর্থনীতি। কখনো বা রিজার্ভ সংকট, কখনো বা মুদ্রাস্ফীতিতে দেশটার মানুষের প্রাণ ওষ্ঠাগত। এরই মাঝে কোটা বিরোধী আন্দোলন বলতে পারেন একটি বড়সড় ধাক্কা। বাংলাদেশের অনেক অর্থনীতিবিদ বাংলাদেশের ইকোনমি নিয়ে অনেক চিন্তায় রয়েছেন। এমন 5টি পয়েন্ট রয়েছে যেগুলো বাংলাদেশের অর্থনীতিতে সরাসরি প্রভাব ফেলছে। এর মধ্যে রয়েছে রেমিটেন্স পাঠানো বন্ধ, বিপদে পোশাক শিল্প, আস্থা হারাচ্ছে ক্রেতারা, আন্দোলনের সমর্থনে প্রবাসীদের বড় পদক্ষেপ, ক্ষতি হচ্ছে বাংলাদেশের সাধারণ মানুষের, বাংলাদেশ জুড়ে নতুন আতঙ্ক চলছে। তো শেষ পয়েন্ট থেকে শুরু করছে। বাংলাদেশ জুড়ে নতুন আতঙ্ক চলছে। দেশে বিশৃঙ্খলা দেখলে নেট বন্ধ। বর্তমানে বিশৃঙ্খলা দেখলে ইন্টারনেটকে বন্ধ করে রাখার পেছনে পক্ষে বিপক্ষে অনেক যুক্তি আছে, কিন্তু সমস্যা তো হয়, আর সমস্যা হলে সেটির প্রভাব পড়বে এটিও নিশ্চিত। একবার চিন্তা করুন, বাংলাদেশে 7 দিন ইন্টারনেট বন্ধ ছিল। সর্বশেষ জুন মাসে প্রবাসী বাংলাদেশিরা দেশে রেমিটেন্স পাঠিয়েছিল 254 কোটি 16 লক্ষ ডলার। এটি ছিল গত 47 মাসের মধ্যে সর্বোচ্চ। তবে জুলাই মাসে রেমিটেন্স এসেছে আপাতত 150 কোটি ডলারের মতো। যে 1 সপ্তাহ ইন্টারনেট বন্ধ ছিল সেই সময় বাংলাদেশের অর্থনৈতিক ক্ষতি ঠিক কত পরিমাণ ছিল সেটি আপনারা হয়তো আন্দাজ পেয়েছেন। বলতে পারেন বাংলাদেশের অর্থনীতি আরো চ্যালেঞ্জের মধ্যে পড়েছে। ইন্টারনেট বন্ধ থাকায় ই-কমার্স সাইট, এফ-কমার্স, মার্কেট প্লেস, ওয়েবসাইট, ডেলিভারি, কুরিয়ার সবগুলো খাত মারাত্মকভাবে ইফেক্টেড হয়েছে। ক্ষতি হচ্ছে বাংলাদেশের সাধারণ মানুষের। কোটা আন্দোলন পরিস্থিতিতে যখন বাংলাদেশ অগ্নিগর্ভ, তখন পুরো বিশ্বের নজর রয়েছে বাংলাদেশের উপরে। বাংলাদেশের প্রতিটি মুভমেন্ট উপরে নজর রয়েছে আন্তর্জাতিক মহলের। জাতিসংঘ পর্যন্ত নড়ে চড়ে বসেছে বাংলাদেশের পরিস্থিতি নিয়ে। জায়গায় জায়গায় ব্লক রেড নিয়ে নতুন করে প্রশ্নের মুখে পড়েছে সরকার। প্রথম আলোর রিপোর্ট বলছে এলাকা ভাগ করে ব্লক রেড চলছে। তাছাড়া কোনো বিপজ্জনক সিচুয়েশন দেখলেই সরকার সাধারণ ছুটি ঘোষণা করছে। তবে বাংলাদেশের আর্থিক ক্ষতি সম্পর্কে কি বলছে এই দেশের গণমাধ্যম, চলুন দেখে আসি। আর একটি কথা হচ্ছে, এত যে ক্ষতি হলো এটি কার ক্ষতি হলো? এই ক্ষতি কিন্তু কোনো রাজনৈতিক দলের হয়নি। এই ক্ষতিটা হয়েছে বাংলাদেশের জনগণের। ক্ষতি হয়েছে এই দেশের 17 কোটি মানুষের। বিভিন্ন রিপোর্টে বলা হচ্ছে এই আন্দোলনের পর বিভিন্ন দেশ নাকি এবার বাংলাদেশে বিনিয়োগ করতেও ভয় পাচ্ছে। বিদেশি ইনভেস্টররা নাকি বলছেন বাংলাদেশ আর সুরক্ষিত নয়। বাংলাদেশ থেকে মুখ ফেরাচ্ছে বহু বিদেশি ইনভেস্টর। এই কথাগুলোই দেখা যাচ্ছে বাংলাদেশের বিভিন্ন গণমাধ্যমে। একবার চিন্তা ভাবনা করুন, এই একটা আন্দোলনের কারণে বাংলাদেশ ঠিক কতটা আর্থিক সমস্যার মুখে পড়েছে। এখন বাংলাদেশের যাই ক্ষতি হবে এটি হবে সাধারণ মানুষের ক্ষতি। প্রাণহানি যা হয়েছে সেটা তো দেশের একটা মারাত্মক ক্ষতি বটেই, পাশাপাশি যে সহিংসতা বাংলাদেশ দেখছে তার প্রভাবও কিন্তু নানাভাবে দেখা যাবে। এবার সাধারণ মানুষ এক একজন হিংস্র হয়ে উঠেছে, এমনকি থানাতে গিয়ে পুলিশদের পিটিয়ে হত্যা করেছে। এই ক্ষতিগুলো পূরণ করতে হয়তো বাংলাদেশের কয়েক বছর সময় লেগে যেতে পারে। আন্দোলনের সমর্থনে প্রবাসীদের বড় পদক্ষেপ। বাংলাদেশের লক্ষ লক্ষ মানুষ বহু দেশে হাড় ভাঙা পরিশ্রম করেন। তারা যেমন নিজের পরিবারের কথা চিন্তা করেন, তেমনি তাদের ভূমিকা দেশ গঠনে ও অর্থনীতিতে। দেশের অর্থনীতিতে প্রত্যক্ষভাবে জড়িয়ে গেছে বলে মনে করছেন অর্থনীতিবিদরা। তারা তাদের উপার্জিত অর্থ বাংলাদেশে পাঠায় ব্যাংকের মাধ্যমে। এখান থেকে বাংলাদেশের রিজার্ভ বাড়ে, সাধারণ মানুষের চাহিদা মেটে, জিনিসের দাম স্বাভাবিক রাখতে সাহায্য করে। কোটা আন্দোলনের জেরে যখন লেনদেন বন্ধ হয়ে গিয়েছিল তখন বহু বাংলাদেশি প্রবাসী মারাত্মক সমস্যায় পড়েছিল। নেট বন্ধ হওয়ার কারণে তারা পরিবারের সাথে যোগাযোগ করতে পারছিল না, তার উপরে তারা দেশে টাকা পাঠাতে পারছিল না। তারপরে তারা বিকল্প পদ্ধতি অবলম্বন করতে থাকে। তারা বর্তমানে হুন্ডির ব্যবহার বা অনলাইন ক্রিপ্টো অ্যাপের ব্যবহার বাড়াতে আবেদন করতে শুরু করেছেন। আপনারা জানেন
জানেন এই প্রবাসীরা ছাত্রদের কত সাহায্য করছে। তারা সবাই ছাত্রদের পক্ষে রয়েছে। প্রবাসীরা এত খেপেছে যে তারা বিভিন্ন ভিডিও করে দেশে পাঠাচ্ছে। শুধু টাকা পাঠানোই নয়, তারা তাদের দেশে ফেরার সময় যে সমস্যার সম্মুখীন হন সেই নিয়েও মুখ খুলেছেন এবং নিজেদের দাবি রাখছেন। তারা কিভাবে কাস্টমসের সমস্যায় জর্জরিত হন বা কখনো সব খুইয়ে ফেলে সর্বশান্ত হয়েছেন। তাদেরকে বিদেশে যেতে এবং বিদেশ থেকে আসতে কত কষ্ট হয় এই বিষয়ে তারা আরো খেপেছে। প্রবাসীরা বাংলাদেশে ব্যাংকিং চ্যানেলে টাকা না পাঠানোর জন্যই রীতিমতো ক্যাম্পেইন চালিয়েছে। প্রবাসীদের টাকা পাঠানো কমে গেলে আলটিমেট ক্ষতি কিন্তু দেশেরই হবে। দেখুন, একটি দেশ কিন্তু সিস্টেমে চলে, সেই সিস্টেম বিন্দুমাত্র গন্ডগোল হওয়া মানে তার প্রভাব পড়বে পুরো দেশে, বিশেষ করে দেশটির অর্থনীতিতে। এই কারণেই হয়তো বাংলাদেশের অর্থনীতিবিদরা বড়সড় ক্ষতির আশঙ্কা করছেন। বিশেষ করে প্রবাসী আয় তাদেরকে সত্যি ভাবিয়ে তুলেছে। এদিকে বাংলাদেশের পোশাক শিল্প বিপদে রয়েছে, আস্থা হারাচ্ছে ক্রেতারা। যে বিষয়টা নিয়ে কথা না বললেই নয় তা হলো পোশাক শিল্প। যে পোশাক শিল্পের জন্য বাংলাদেশের জগৎজোড়া নাম, সেই জায়গাটাতে বড় ধাক্কা খেয়েছে দেশটা। বাংলাদেশের সব থেকে বড় রপ্তানি খাত হচ্ছে পোশাক শিল্প, আর এই খাত থেকে সব থেকে বেশি রপ্তানি আয় হয়। পরিস্থিতি যদি দ্রুত স্বাভাবিক না হয় তাহলে কিন্তু বিদেশি ক্রেতারা রপ্তানি বাজার বদলে ফেলতে পারেন। সংশ্লিষ্ট মহল বলছে ইতিমধ্যেই নাকি বহু বিদেশি ক্রেতারা তাদের বিকল্প অপশন খুঁজতে শুরু করে দিয়েছেন। যে সমস্ত ক্রেতা বাংলাদেশ ছেড়ে পাকিস্তান, শ্রীলঙ্কা কিংবা ভিয়েতনাম চলে গেছে তাদেরকে ফিরিয়ে আনতে বেশ কিছু সময় লাগবে। এতে করে প্রচুর কাঠখড় পোড়াতে হবে। এই সময় এখন একটাই উপায়, বাণিজ্য, পররাষ্ট্র আর অর্থ মন্ত্রণালয়কে সমন্বিতভাবে উদ্যোগ নিতে হবে। না হলে আগামীতে এই পোশাক খাত আরও বিপদে পড়বে। বর্তমানে এটি শুধুমাত্র কোটা আন্দোলন নেই, এটি এখন দেশ বাঁচানোর পরিস্থিতি হয়ে গিয়েছে। বাংলাদেশের সব থেকে বড় ক্ষতি হবে রেমিটেন্সে বড় ধাক্কা। প্রবাসীরা যদি রেমিটেন্স পাঠানো সম্পূর্ণ বন্ধ করে দেয় তখন বাংলাদেশের অবস্থা একেবারে করুণ হবে। বাংলাদেশের অর্থনীতিতে রেমিটেন্স জাতীয় আয় বৃদ্ধি, কর্মসংস্থান সৃষ্টি, মূলধন গঠন, জীবনযাত্রার মান উন্নয়ন, গ্রামীণ অর্থনীতি শক্তিশালীকরণ সহ আরো সব ধরনের কাজ করে। রেমিটেন্স বা বৈদেশিক মুদ্রার হার বৃদ্ধি পেলে তা দ্বারা বাংলাদেশের মতো উন্নয়নশীল দেশের সহজে দারিদ্রতা দূরকরণ এবং জীবনযাত্রার মান উন্নয়ন করতে সাহায্য করে। এক কথায় রেমিটেন্স হচ্ছে মধুর ভান্ডার, আর এই মধুর ভান্ডারে আঘাত লেগেছে। কথায় আছে ঝড়ের পরে বোঝা যায় আসল ক্ষতির পরিমাণ। এখন বাংলাদেশের পরিস্থিতি স্বাভাবিক হলে বোঝা যাবে বাংলাদেশের অ্যাকচুয়াল কত ক্ষতি হয়েছে। আমরা কেউ চাই না বাংলাদেশের অবস্থা শ্রীলঙ্কার মতো হোক, তো সবাই বাংলাদেশের জন্য দোয়া করবেন। ভিডিওটি ভালো লাগলে বন্ধুদের সাথে শেয়ার করতে